নমস্কার, শুরু করছি পলিটিক্স। আমি অনিকেত চট্টোপাধ্যায়। তৃণমূলের অন্দরমহলে অন্তত যুবরাজের দপ্তরের হিসেব ছিল 32। শেষ দফার আগেই উনি নিজেই বলেছিলেন 23 হয়ে গেছে, আর এই 9টা তো আমাদের। সেই 9টা তো তৃণমূলই পেয়েছে। তাহলে ফসকে গেল কোনটা? বালুরঘাট, রায়গঞ্জ আর কাঁথি। হ্যাঁ, বনগাঁ, রানাঘাট ওই তালিকাতে ছিল না। ওদিকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যে তালিকা গিয়েছিল শান্তিকুঞ্জ থেকে, তাতে মেদিনীপুর, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কোচবিহার, হুগলি, আরামবাগ তো ছিলই। তার সঙ্গে ছিল উত্তর কলকাতা, বারাকপুর, দমদম, হাওড়া, বীরভূম, মথুরাপুর আর বহরমপুর। বড় বেশি উচ্চাসা ছিল। কারা এই তালিকা তৈরি করেছিল, কোন হিসেবে তৈরি করেছিল জানা নেই, কিন্তু এই আসন ধরেই আমাদের মোদিজির রোড শো আর জনসভা সাজানো হয়েছিল। ভীষণ গুরুত্ব দেওয়া হয়েছিল কৃষ্ণনগরে। সেখানে মহুয়া মৈত্রকে হারানোর জন্য একবার নয়, দুবার জনসভা হয়েছে কাছে পিঠে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী। বাম কংগ্রেসের খুব কনজারভেটিভ এস্টিমেট ছিল 7টা: দমদম, শ্রীরামপুর, যাদবপুর, মুর্শিদাবাদ, বহরমপুর, জঙ্গিপুর আর মালদা দক্ষিণ। দ্বন্দ্বমূলক বস্তুবাদে বিশ্বাসী কমিউনিস্টরা প্রতিবারের মতোই এক মিরাকল আশা করছিলেন। তার মানে খুব সোজা হিসেবে বিধানসভা ধরলে তৃণমূলের লক্ষ্য ছিল কম বেশি 224টা আসন, বিজেপির 148-150টা আসন, বাম কংগ্রেসের গোটা 50 আসন। অস্ত্র কি ছিল এই তিন দলের কাছে? তৃণমূলের অস্ত্র বাংলার বঞ্চনা আর রাজ্য সরকারের একগুচ্ছ প্রকল্প। প্রতিটা জনসভাতে এটাই ছিল তৃণমূলের মূল প্রচার, যতক্ষণ না বিজেপি নিজেই সেম সাইড গোল করে সন্দেশখালী ইস্যুতে নিজেদেরকে হাস্যকর জায়গাতে নিয়ে গেল, পরের স্টিং অপারেশন ইত্যাদির সামনে এলো এবং ওই ইস্যুতে লাজে গোবরে হলো বিজেপি। সেটা ইস্যু হয়ে গেল তৃণমূলের কাছে। অন্যদিকে বিজেপির অস্ত্র ছিল চুরি, দুর্নীতি, চাকরি চুরি, বাংলা পিছোচ্ছে, মুসলমান তোষণ। দ্বিতীয় দফার পর থেকে প্রধানমন্ত্রী নিজেই ওই মুসলমান তোষণের বিষয়টা প্রতিটা জনসভাতে বলেছেন। আর মুসলমান ভোটের তত মেরুকরণ হয়েছে। সংখ্যালঘু ভোট ঠিক যে সময় থেকে বিভাজিত হতে পারত, সেই সময় থেকে আরো একদিকে চলে গেছে। মানুষ দুর্নীতির ইস্যু, চাকরি চুরি শুনেছে, কিন্তু বিজেপির প্রসারে সেসব ছাপিয়ে এসেছে মন্দির, মসজিদ, খাদ্য, অখাদ্যের কথা। আর বিজেপি বলেছে ওই লক্ষ্মীর ভান্ডার হলো ভিক্ষে দেওয়া, এসব আসলে রাজ্যের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এসব বলার মাঝে তারা প্রধানমন্ত্রীর 5 কিলো আনাজ ফ্রি রাশনের কথাও বলেছেন। আবার শেষের দিকে এসে লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়ানোর কথাও বলে ফেলেছে। মোদ্দা কথা হলো, এই ইস্যুতে তারা নিজেরাই বিভ্রান্তিতে ভুগছিলেন। ওদিকে বাম কংগ্রেস নিজেদেরকে চ্যাম্পিয়ন করে তুলতেই পারত এই দুর্নীতির ইস্যু। তাদের আক্রমণের মূল বিষয় এটাই হতে পারত। তারা বলতেই পারতেন সাম্প্রদায়িকতার প্রশ্নে বিজেপিকে বিদায় করুন, দুর্নীতির প্রশ্নে তৃণমূলকে সরান, তাদের ভোট দেবেন না। কিন্তু বামেদের নেতৃত্ব প্রচারে এলো সেই একই তত্ত্ব নিয়ে, বিজেমূল তত্ত্ব, বিজেপি তৃণমূল সেটিং এর তত্ত্ব। আর রাজ্য জুড়ে মমতা সরকারের ডাইরেক্ট বেনিফিশিয়ারি প্রকল্প, কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার নিয়ে চোখা কথাবার্তা। মানুষকে ভিক্ষা দিয়ে কিনে নিতে চায় তৃণমূল সরকার, সেই কথা মানুষ ওই বিজেপি তৃণমূল সেটিং এর কথা বিশ্বাস করলো না। মানুষ তো ছেড়েই দিন, সিপিএম, বাম, কংগ্রেস অনেক সমর্থকদের সঙ্গে কথা বলে দেখেছি, তারাও 100% বিভ্রান্ত। আর গরিব গুরব মানুষগুলো শুনছেন বাম নেতারা ভাষণে বলছেন লক্ষ্মীর ভান্ডার, ভিক্ষা, রেজাল্ট বের হয়ে গেছে, তারপরেও তাদের প্রচার চলছে শিক্ষা নয় ভিক্ষা দিয়ে জিতলো ওই তিনুরা। আরো গাড্ডায় যাওয়ার পথ প্রশস্ত হচ্ছে দেখে কমরেড সেলিম দিল্লি থেকে নীলোৎপল বসু বিবৃতি দিয়েছেন, বলেছেন ছি, এমন বলতে নেই। কিন্তু হাতে তো শূন্য এসে গেছে ততদিন। এবং আপাতত গণশক্তিতে হেডলাইন ইন্ডিয়া জোট মজবুত। বৈঠকে অভিষেকও আছেন, ছবিও ছাপা হয়েছে গণশক্তিতে। তো এটা 2024-এর জুন, 2026-এর এপ্রিল মেতে বিধানসভার ভোট, ঠিক 2 বছরও বাকি নেই। কাজেই একটা হিসেব তো দিয়ে রাখা দরকার।
সেই 2026-এ বিধানসভার চেহারাটা কি হবে? এমনিতে লোকসভার নির্বাচনের হিসেবে তৃণমূল 192টা, বিজেপি 90টা, কংগ্রেস 10টা আর বামেরা একটা আসনে এগিয়ে রয়েছে। মানে লোকসভায় যে ভোট হয়ে গেল সেই হিসেব অনুযায়ী বিধানসভায় এগিয়ে রয়েছে না। হিসেবটা কিন্তু অত সোজা নয়। গতবারে 2019-এর ফলাফল অনুযায়ী বিজেপি এগিয়েছিল 121টা আসনে, 2021-এ পেয়েছিল 77টা আসন। মানে দুটো নির্বাচনের একটা তফাৎ থাকে। তখন দিল্লিতে মোদী শাহ ছাড়া কিছুই নেই। এবারে বিজেপির সমস্যা হলো 3 নম্বর মোদী সরকার টিকে থাকতেই তার এনার্জির অর্ধেক খরচ করে ফেলবে। বহু বহু সমস্যা তাদের সামনে। তার কারণ আমরা গতকালই আলোচনা করেছি, ডেসক্রিপশন বক্সে সেটা লিঙ্কও দিয়ে রাখলাম। কিন্তু তার সঙ্গে মাথায় রাখতে হবে বিজেপির প্রকাশ্যে এই মেরুকরণের রাজনীতি, মঙ্গলসূত্র আর গরু কেড়ে নেবার গল্প কিন্তু বন্ধ হবে। তা কি ধর্মের ভিত্তিতে মেরুকরণের তীব্রতা কমাবে? মানুষ বেসিক ডিমান্ড, চাকরি, মূল্যবৃদ্ধি, দুর্নীতি ইত্যাদি নিয়ে কিঞ্চিত বেশি মাথা ঘামাবে? নজর রাখতে হবে। কিন্তু অন্যদিকে যে পরিবর্তন হবে তা আজই জানিয়ে রাখলাম, বাংলাতে কংগ্রেস তৃণমূল জোট হবেই। এবারে হাইকমান্ডের নির্দেশেই হবে, 10-15টা আসন পেলেও হবে। কাজেই আজ থেকে বামেদের বুঝতে হবে, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা গান বন্ধ। তাদের নিজেদের চলতে হবে। কংগ্রেসের সঙ্গে জোট হলে বেশ কিছু আসনে বিজেপি মার খাবে। মালদা, উত্তর আর দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদে মিরাকল হবে। সব মিলিয়ে তৃণমূল যদি খুব বিরাট কোনো ভুল না করে, দিল্লিতে যদি মোদী সরকারের এই অবস্থাতেই থাকে, 1-1.5 বছর পরেও যায়, তাহলে 2026 তৃণমূল কংগ্রেস জোট রেকর্ড আসন পাবে। বামেদের ওই 2026-এও ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ থাকবে না। বিজেপি কোনো রকমে বিরোধী দলের মর্যাদাটা রাখতে পারলেও বিরাট ব্যাপার হবে। হ্যাঁ, এখন বলছি, মিলিয়ে নেবেন। ক্যাভিয়েট হলো, তৃণমূলের বিরাট কোনো ভাঙন, বিরাট কোনো ভুল সিদ্ধান্ত যদি না হয়, যদি না সব ওলট পালট করে দেয়, তাহলে এটাই হবে 2026-এ বাংলার ছবি। দুর্নীতির ছবি কি পাল্টাবে? এ প্রশ্নের আগের প্রশ্ন হলো, পাল্টানো কি সম্ভব? আমাদের রাজ্যে রাজনৈতিক দুর্নীতি আসলে এক প্রাতিষ্ঠানিক চেহারা তৈরি করে ফেলেছে। তার ব্যক্তি বিরাট পরিমাণে নয়। মানে বলতে চাইছি, অন্ধ্র বা তেলেঙ্গানার দিকে তাকিয়ে দেখুন, কেবল চন্দ্রবাবু নাইডু ক্ষমতায় আসছেন সেটা জানার পরে সবাই জানে ওনার ঘনিষ্ঠ এরকম 3টে কোম্পানির শেয়ার বেড়েছে 32%। জিভিকে, যারা এয়ারপোর্ট তৈরি করে, তাদের দপ্তরে হই ফরেন ইনভেস্টমেন্ট আসছে। মানে ওনাদের দুর্নীতির পরিমাণ হলো লক্ষ কোটি টাকা। বিজেপির ইলেকট্রাল বন্ডের দিকে তাকিয়ে দেখুন, প্রকাশ্য দিবালোকে তোলাবাজির পরিমাণ হাজার কোটি টাকা। একের পর অতগুলো শূন্য বসানো যায় সেটা পার্থ, বালু, কেষ্ট, মানিকের জানাই নেই। আমাদের রাজ্যে তখনো 2 নম্বর নেতার বান্ধবীর ঘর থেকে 3-4 কোটি টাকা ক্যাশ পাওয়া গেছে। এক চাকরি বেচে 6 লক্ষ টাকা পেয়েছে বলে শুনেছি। একটা চাকরি 6 লক্ষ টাকা, কোথাও 10-12। কিন্তু এই দুর্নীতি দৃশ্যমান আর তার ব্যাপ্তি বিরাট। তা এখন বঙ্গজীবনের অঙ্গ, চট করে খসে পড়বে মনে হয়। কিন্তু একটা লক্ষণ ভালো, অভিষেকের নেতৃত্বে দল কর্পোরেট হয়ে উঠছে বা ওঠার চেষ্টা করছে। তা বাংলাকে অন্ধ্র মডেলে নিয়ে গেলে এই সর্বত্র ছড়িয়ে পড়া দুর্নীতিতে খানিকটা লাগাম হয়তো হবে। মানে ভারতবর্ষে, এমনকি ভারতের বাইরে, সারা পৃথিবী জুড়ে দুর্নীতির দুটো চেহারা। এক তার বিশাল ব্যাপ্তি, সর্বত্র দুর্নীতি, একটা ঠেলা নিয়ে বসলেও দিনে দিতে হবে 50 টাকা। আর অন্য মডেলটা হলো, এসবে হাত গন্ধ করবে না, তাদের চোখ লক্ষ কোটি টাকার দিকে। আপনার কাছে চয়েস, এর বাইরে কিচ্ছু নেই। কেউ বলবেন বামেদের কথা। সেই বাম যারা তৃণমূলের 500 কোটি টাকা ইলেকট্রাল বন্ড নিয়ে কথা বলেন, কিন্তু তামিলনাড়ুর ডিএমকে এর ইলেকট্রাল বন্ড নিয়ে রা করেন না, কারণ তাদের সমর্থনেই সাকুল্যে 4 জন সাংসদের 2 জন নির্বাচিত হয়েছে। কংগ্রেস কেন ইলেকট্রাল বন্ড নেন এ প্রশ্ন তুলতেই পারেন না, কারণ বিধানসভায় একলা দাঁড়িয়ে হেরে যাওয়া রাজস্থানের আমরারাম এবারে শিকর থেকে সাংসদ হয়েছেন, নির্বাচিত হয়েছেন কংগ্রেসের সমর্থন। সিলেক্টিভ প্রোটেস্ট। কাজেই যত দিন যাচ্ছে দুর্নীতি এক নন ইস্যু হয়ে যাচ্ছে।
দৈনন্দিন জীবন যুদ্ধে লড়তে লড়তে ক্লান্ত মানুষজন দুধারে চুরি সেই 47 থেকে দেখে আসছেন। তারা ক্রমশ এই দুর্নীতিকে তাদের প্রায়োরিটি লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে। তবুও আমাদের তো সেই দুর্নীতির বিরুদ্ধে কথা বলে যেতেই হবে, বলতেই হবে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূলের ভূমিকা বিরাট, কিন্তু দুর্নীতির প্রশ্নে তাদের সমর্থন করার কোনো প্রশ্নই ওঠে না। তো আবার বিষয়ে ফেরা যাক। 2026-এর ছবি কিন্তু আপাতত বড্ডই একমুখী। তবুও একেবারে এক দুই করে কিছু কথা বলে ফেলা যাক। এক, 2026-এর নির্বাচন তৃণমূল এবং কংগ্রেসের জোট হবে। 2, তৃণমূল একাই 2/3 আসন পাবে। 3, বিজেপি 50 পার করলে তা তাদেরকেই অবাক করবে। 4, বামেরা তাদের বিচ্ছিন্নতার ফলেই শূন্যের গহ্বর থেকে বের হবে, এমন কোনো ছবি এখনই দেখা যাচ্ছে না, অন্তত এই রাজ্যে। 5, রাজ্য রাজনীতিতে অভিষেকের নেতৃত্বকে চ্যালেঞ্জ করবে এমন কোনো নেতা গজিয়ে ওঠার কোনো চান্স নেই। 6, তৃণমূলের এক ঝাঁক নতুন চেহারা আস্তে আস্তে সেন্টার স্টেজের দখল নেবে, এরা সবাই টিম অভিষেক। 7, বিজেপি নেতৃত্ব আবার দিলীপ ঘোষের হাতে চলে যাবে, এরকম যারা ভাবছেন তারা ভুল ভাবছেন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যতদিন থাকবেন ততদিন নেতৃত্বে দিলীপ ঘোষের আসাটা প্রায় অসম্ভব। 8, বামেদের বা সিপিএম এর চেঞ্জ অফ গার্ড, নেতৃত্ব পরিবর্তন না, সেখানেও খুব একটা কিচ্ছু সম্ভব নয়। তাদের দলের কাঠামোতে হুট করে একটা পরিবর্তন সম্ভব নয়। আমরা ভবিষ্যৎ বক্তা জ্যোতিষী নই, আমরা রাজনীতি বিজ্ঞানের ছাত্র, রাজনৈতিক গতিমুখকে বোঝা আর তা নিয়ে আলোচনা করতে ভালোবাসি। আপনাদের অন্য মতামত থাকলে নিশ্চয়ই জানাবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।